হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজকে থাকছে মাসুদ রানা সিরিজের বিদেশি গুপ্তচর দ্বিতীয় খণ্ড বইটির 7ম পর্ব। একটা সিগারেট ধরিয়ে ঘরময় বার দুই পায়চারি করে সিদ্ধান্ত নিয়ে ফেলল রানা। ফিরল লেদুর দিকে। এখান থেকে ইন্ডিয়ান কনসুলেট কত দূর? আধা মিনিটের রাস্তা, বলল ম্যানেজার। বাই দিকে গেলে 6-7 বিল্ডিং পার হইলে ছাতের উপর ফেলেক দেখা যাইব। এইটাই। ভেরি গুড। 10 মিনিট একা থাকতে চাই আমি। তারপর এই হোটেলের পিছন দিয়ে বেরোবার কোনো রাস্তা থাকলে সেই পথে বেরিয়ে যেতে চাই। 100 বার, বলল ম্যানেজার। টিপ দিল কলিং বেলে। আমি নিজে রাস্তা দেখাইয়া দিমু। 2 বেয়ারার সাহায্যে এটো থালা বাসন নিয়ে চলে গেল সে। দরজা লাগিয়ে দিল গিল্টি মিয়া। কনসুলেটের কথা জিজ্ঞেস করলেন কেন স্যার? কি করবেন ভাবছেন? একটা ধোঁকাবাজির প্ল্যান এসেছে মাথায়। দেখা যাক কাজে লাগে কি না। নীল প্লাস্টিক মোড়া প্যাকেটটা বের করল রানা। ছোট্ট লাল বইটা বের করে রাখল জ্যাকেটের সাইড পকেটে। তারপর টেবিলের উপর রাখা একখানা স্ক্রিবলিং প্যাড থেকে গোটা 20 কাগজ খসিয়ে নিয়ে 4 ভাঁজ করল। ওজনটা পছন্দ হলো না। পিস্তল থেকে একটা বুলেট বের করে গুজে দিল একটা ভাঁজে। এবার ইলাস্টিক ব্যান্ড মুড়ে রাখল ওটাকে নীল প্লাস্টিকের খোলের মধ্যে। আবার ওজন নিয়ে সন্তুষ্ট হলো। তারপর খসখস করে চিঠি লিখল একটা। সেটাকে খামে বন্দি করে খামের মুখ আঠা দিয়ে লাগিয়ে প্লাস্টিক প্যাকেট আর চিঠিটা রেখে দিল বুক পকেটে। তারপর সিগারেটে লম্বা করে একটা টান দিয়ে হাসল। ব্যাপারটা একটু বুঝিয়ে দিন স্যার, আমার মাথায় ঢুকছে না। টেলিফোন বেজে উঠল। রিসিভার কানে তুলে নিল রানা। আমি লেদু স্যার, ম্যানেজারের কণ্ঠ ভেসে এলো। একটু আগে আবার আইছিল হেই গায়েন, মোডা লোকটা। ধমক দিয়া গেছে কেরানিরে। কয় 2 জন ট্যুরিস্টে ঢুকতে দেখা গেছে এই ফডলে। সে কি উত্তর দিয়েছে? হ্যাঁ কইছে বাইরেতেও দেখা গেছে। তখন কি চক্ষু বুঝা আসিলা? আইসিল, আমরা খেদাই দিছি। ফহির মিসকিন আর ট্যুরিস্টের লগে আমগো কোনো খাতির নাই। ঠিক আছে, অনেক অসুবিধা ফেললাম আপনাকে, কষ্ট দিলাম অনেক। এবার আমরা রওনা হতে চাই। ইতান কইয়া আর শরম দিয়েন না স্যার, আমি আইতাছি। রিসিভার নামিয়ে রেখে রানা বলল, একে তো হোটেলের বিল দিতে যাওয়াটা উচিত হবে না, তাই না? না স্যার, বেইজ্জত করা হবে অনেকটা। তাহলে এক কাজ করো। পকেট থেকে মানি ব্যাগ বের করল রানা। 10-12টা 5000 লিরার নোট বের করে দিল গিল্টি মিয়ার হাতে। ওর ছেলে স্বপনকে কিছু কিনে দিতে বলো। তাই ভালো স্যার। আবার এসেছিল জ্ঞান। আমার মনে হচ্ছে ইন্ডিয়ান কনসুলেটে পৌঁছানোটা সহজ হবে না। দরজায় মৃদু টোকা পড়ল। সেদিকে ইঙ্গিত করে বলল, দেখো তো কে। পিস্তল হাতে আবার বাথরুমে ঢুকল রানা। সাবধানে দরজা খুলে উকি দিল গিল্টি মিয়া। ঘরে ঢুকল ম্যানেজার। বেরিয়ে এলো রানা। এবার আমরা যাব। কোন পথে নামতে হবে দেখিয়ে দিয়েই আপনার ছুটি। কন কি স্যার? আমনে গো পৌঁছে দিয়া তারপর ছুটি। উনার কথার উপর কথা বলো না, লাম্বা আহাম্মক, ধমক দিল গিল্টি মিয়া। নাও ধরো। নোট দেখে আটকে উঠল লেদু। এইটা কি করতেছেন ওস্তাদ? তোর জন্য না রে গাদা, এগুলো তোর ছেলের জন্যে। নে ধর, কিছু কিনে দিস ওকে। খেলনা ফেলনা যা তোর পছন্দ হয় দিস। নোটগুলো জোর করে লেদুর হাতে গুজে দিয়ে রাকস্যাকের দিকে ফিরল গিল্টি মিয়া। ওগুলো থাক গিল্টি মিয়া, ও আর দরকার হবে বলে মনে হয় না। লিফটের মুখেই বিদায় নিল ওরা ম্যানেজারের কাছ থেকে। দরজা বন্ধ হয়ে যেতেই নামতে শুরু করলো লিফট। রানার দিকে ফিরল গিল্টি মিয়া। কিন্তু ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারতেছি না স্যার। কনসুলেটে যাচ্ছি কেন? আর যাচ্ছি যদি এত আগে কেন? এয়ারপোর্টে রওনা দেওয়ার সময়।
অনিল জানিয়েছে, যত যাই ঘটুক না কেন রঞ্জন চৌধুরীর হাতে দিতে হবে আমার এই খাতাটা। কাউকে বিশ্বাস করতে বারণ করেছে। আমি করিও না, কিন্তু এমন ভান করতে চাই যেন খাতাটা আমি কনসুলারের হাতে তুলে দিচ্ছি। আসলে ওর ভিতর কি আছে তুমি তো জানোই। বিশেষ করে অনুরোধ করব আমি যেন এটা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে খুবই গোপনীয়তা আর সাবধানতার সাথে রঞ্জন চৌধুরীর হাতে পৌঁছবার ব্যবস্থা করা হয়। আমার কথার ততটা গুরুত্ব না দিলেও একবার কলকাতায় রঞ্জন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলেই সতর্ক হয়ে যাবে কনসুলার। আমার বিশ্বাস সিলভিওর লোক আছে ইন্ডিয়ান কনসুলেটে। যত সাবধানী হোক না কেন খবরটা বেরিয়ে যাবেই। আমরা কনসুলেটে ঢোকার পরপরই খবর নেয়ার চেষ্টা করবে সিলভিও কি করছে আমরা ওখানে। যেই জানবে যে একটা নীল প্লাস্টিক মোড়া প্যাকেট দিয়েছি আমি কনসুলারকে, পেট চেপে ধরে হাসবে সে। কারণ ডিপ্লোম্যাটিক ব্যাগ থেকে ওটা হাতানো ওর জন্যে ডাল ভাত। আমি আশা করছি এই খবর জানার পর আমাদের পিছু ধাওয়া করা ছেড়ে দেবে সে। নিরাপদে উঠতে পারবো আমরা প্লেনে। আমাদের সাথে ওর ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। ওর চাই শুধু প্যাকেটটা। আসল ব্যাপার টের পেতে পেতে আমরা ফুরুত করে উড়ে যাব নাগালের বাইরে। হেসে উঠল গিল্টি মিয়া। দারুণ বুদ্ধি বের করেছেন স্যার। এখন কনসুলেট পর্যন্ত পৌঁছতে পারলেই হয়। লিফট থেকে বেরিয়ে ম্লান আলোকিত একটা চত্বর পেরিয়ে রাস্তার পাশে দরজার সামনে এসে দাঁড়ালো ওরা। চাপা গলায় বলল রানা, আমি 10 গজ এগিয়ে গেলে তারপর পিছু পিছু রওনা হবে তুমি। গুলিটা যাতে আপনার উপর দিয়েই যায় সেজন্যে। তর্ক করো না গিল্টি মিয়া, যা বলছি তাই করো। আর যদি গুলি ছুটতে হয় চোখ সই করে মারবে। সাবধানে দরজা খুলে মাথাটা বের করলো রানা বাইরে। বেশ চওড়া রাস্তা। দূরে দূরে এক একটা ল্যাম্পপোস্ট ফুটপাথের খানিকটা অংশ আলোকিত করেছে, বাকি অংশ অন্ধকার। যে কোনো সংখ্যক লোক বাড়িগুলোর গেটের পাশে, বাগানে বা দরজার কাছে অন্ধকার ছায়ায় লুকিয়ে থাকতে পারবে। আগে থেকে বুঝবার কোনো উপায় নেই। পিস্তলটা বের করে হাতে নিল রানা। দ্রুত পায়ে এগুতে শুরু করলো দেয়াল ঘেঁষে। একটা বাড়ির মাথায় ফ্ল্যাগ দেখতে পেল রানা, কাছেই। আর 3টে বাড়ির পর। চট করে ঘাড় ফিরিয়ে গিল্টি মিয়াকে খুঁজল রানা। পায়ের শব্দ পাওয়া যাচ্ছে না, কিন্তু ও জানে কাছেই কোথাও আছে সে। হঠাৎ রাস্তার অপর পাশে একটা বাড়ির দরজার সামনে ম্যাচ জ্বলে উঠল, কিন্তু সিগারেট না ধরিয়ে রাস্তার উপর ছুঁড়ে ফেলল লোকটা জ্বলন্ত কাঠি। মুহূর্তে বুঝতে পারল রানা এটা কোনো সংকেত। দৌড় দিল সে। পিছনে কোথাও মৃদু গর্জন করে স্টার্ট নিল একটা গাড়ির ইঞ্জিন। স্পষ্ট শুনতে পেল সে। এগিয়ে আসছে। গিল্টি মিয়ার পায়ের শব্দ শুনতে পেল রানা পিছনে। দৌড়াচ্ছে সেও। পিছনে গাড়ির ইঞ্জিনের শব্দটা দ্রুত এগিয়ে আসছে। অনেক কাছে চলে এসেছে সেটা। হঠাৎ রানা বুঝতে পারল কনসুলেটে পৌঁছবার আগেই গাড়িটা ওভারটেক করবে ওকে। পিছন ফিরে চাইল রানা। কালো একটা গাড়ি ছুটে আসছে ধীর বেগে। আলো নেভানো। রানা চাইতেই দপ করে জ্বলে উঠল 4টে হেডলাইট। মুহূর্তে চোখ ধাঁধিয়ে গেল রানার। কিচ্ছু দেখতে পাচ্ছে না সে আর চোখে। দেয়ালের গায়ে সেটে দাঁড়িয়ে পড়ল রানা। শুয়ে পড়েন স্যার, গুলি করবে। গিল্টি মিয়ার গলার আওয়াজ পেল রানা। কড়কড় করে গর্জে উঠল একটা এলএমজি গাড়ির ভিতর থেকে। গতি কমাচ্ছে গাড়িটা। ততক্ষণে শুয়ে পড়েছে রানা ফুটপাথের উপর। ফুলঝুরির মতো আলোর ফুলকি বেরোচ্ছে মেশিন গানের মুখ দিয়ে। পিছনের দেয়ালটা ঝাঁঝরা হয়ে গেল। গুলি করল রানা। গাড়ির ভিতর আর্তনাদ করে উঠল একজন লোক। পর মুহূর্তে চেঁচিয়ে উঠল আরেকজন। রানা বুঝল দ্বিতীয়জন চিৎকার করেছে গিল্টি মিয়ার নিঃশব্দ গুলি খেয়ে। হঠাৎ গতি বেড়ে গেল গাড়িটার। সাঁ করে বেরিয়ে গেল সেটা। অদৃশ্য হয়ে গেল বায়ে মোড় নিয়ে। উঠে দাঁড়াচ্ছিল রানা। ঝপ করে শুয়ে পড়ল আবার। রাস্তার অপর পারে দরজার আড়ালে দাঁড়ানো লোকটা গুলি করল। রানার চামড়া জ্যাকেটের খানিকটা অংশ ছিঁড়ে নিয়ে চলে গেল গুলিটা কাঁধ ঘেঁষে। গুলি করল রানা। এলোমেলো পা ফেলে আলোকিত রাস্তায় বেরিয়ে এলো একজন লোক। শরীরটা বাঁকা হয়ে আছে সামনের দিকে। 4-5 পা এগিয়ে এসে
হুমড়ি খেয়ে পড়ল সে রাস্তার উপর উপুর হয়ে। গিল্টি মিয়াকে দেখা গেল এবার। লম্বা পা ফেলে দৌড়ে আসছে এদিকে। এক লাফে উঠে দাঁড়ালো রানা। প্রাণপণে ছুটল দুজন কনসুলেটের গেটের দিকে। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠে এলো দুজন। এমনি সময় দুপাট খুলে গেল বন্ধ দরজাটা। স্ট্যান্ডগান হাতে বেরিয়ে এলো দুজন প্রহরী। থমকে দাঁড়িয়ে পড়ল রানা ও গিল্টি মিয়া। মাথার উপর হাত তুলল রানা। দেখা দেখি গিল্টি মিয়াও। ব্যাপার কি? থার্ড ওয়ার্ল্ড ওয়ার? প্রশ্ন করল একজন সিকিউরিটি গার্ড। কনসুলারের সঙ্গে জরুরি দরকার আছে আমার, বলল রানা। একটু আগে যে আওয়াজ পেয়েছেন সেটা আমাকে খুন করবার একটা ব্যর্থ প্রয়াস। শিগগির ঘরের ভিতর ঢুকে না পড়লে আবার গুলি হবে। রাস্তার দিকে চেয়ে চঞ্চল হয়ে উঠল রানা। আসছে আবার গাড়িটা। ওটার মধ্য থেকেই গুলি করা হয়েছিল। আপনারা ভারতীয়? বাঙালি? বাঙালি, কিন্তু ভারতীয় নই, বাংলাদেশের লোক। তাড়াতাড়ি করুন, এসে পড়ল। তর্কের ভঙ্গিতে শুরু করল একজন। বাংলাদেশের লোক হলে এই কনসুলেটে কেন? আপনাদের কনসুলেট। গতি কমে আসছে গাড়িটার। দ্বিতীয়জন বুঝতে পারল ব্যাপারটার তাৎপর্য, কিন্তু স্টেনগানের মুখটা সরালো না। জলদি ঢুকে পড়ুন। ঢুকে পড়ল রানা ও গিল্টি মিয়া। দরজার সামনে থেকে সরে যাও গিল্টি মিয়া, দেয়ালের আড়ালে, চাপা গলায় বলল রানা। চট করে সরে গেল গিল্টি মিয়া। রানাও সরল এবং হ্যাচকা এক টানে সরিয়ে আনল বোকা প্রহরীটাকে খোলা দরজার সামনে থেকে। পর মুহূর্তে আবার গর্জে উঠল মেশিনগান। ক্ষিপ্ত বোলতার মতো বো বো আওয়াজ তুলে এক ঝাঁক গুলি ঢুকল খোলা দরজা দিয়ে। আন্দাজের উপর নির্ভর করে শুধু ডান হাতটা বের করে গুলি করল রানা। থেমে গেল মেশিনগান। গাড়ির ইঞ্জিনের শব্দ বাড়ল। ছুটে গিয়ে একটা জানালার সামনে দাঁড়িয়ে দেখল রানা রাস্তার উপর পড়ে থাকা দেহটা তুলছে দুজন লোক গাড়িতে। 3 সেকেন্ড পর তীর বেগে যে পথে এসেছিল সেই পথে অদৃশ্য হয়ে গেল কালো গাড়িটা। দরজাটা বন্ধ করে রানার দিকে ফিরল বোকা প্রহরীটা। আমার প্রাণ রক্ষা করার জন্যে ধন্যবাদ মিস্টার মাসুদ রানা, কথা জুগিয়ে দিল গিল্টি মিয়া একগাল হেসে। ওনার নাম মাসুদ রানা। অধ্যায় 10। ইন্ডিয়ান কনসুলেটের প্রকাণ্ড একটা গাড়িতে এয়ারপোর্টের দিকে চলেছে রানা ও গিল্টি মিয়া। ড্রাইভারের পাশে বসে আছে একজন আর্মড গার্ড। পিছনে দুটো মোটরসাইকেলে করে চলেছে দুজন স্টেনগানধারী সিপাই, সতর্ক, প্রস্তুত। কনসুলার ভীমসেন নায়ার খুবই দ্রুত কাজ করেছেন বলতে হবে। আসলে কনসুলেটের উপর এই সশস্ত্র হামলায় ক্ষেপে একেবারে আগুন হয়ে গিয়েছিলেন তিনি। এখানে ওখানে ফোন করে ঠান্ডা জুরিক শহর গরম করে তুলেছিলেন। রানার বক্তব্য শুনে এবং নীল প্যাকেটটার মধ্যে ভারতের জন্য কতখানি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আজ করতে পেরে উত্তেজিত হয়ে উঠেছিলেন আরও বেশি। কথা দিলেন রানার এত কষ্ট স্বীকার করে এত দূর থেকে বয়ে আনা প্যাকেটটা তিনি যথেষ্ট সাবধানতার সাথে ডিপ্লোম্যাটিক ব্যাগে করে কলকাতায় পৌঁছবার ব্যবস্থা করবেন। এত সব উত্তেজনার মধ্যেও গোপনে একবার কলকাতার সাথে যোগাযোগ করতেও ভুললেন না ভীমসেন। রঞ্জন চৌধুরীর সাথে তার কী কথা হয়েছিল রানা জানে না, কিন্তু 15 মিনিট পর যখন ভীমসেন নায়ার আবার এসে ঢুকলেন ওয়েটিং রুমে, স্পষ্ট অনুভব করতে পারল রানা বিন্দুমাত্র সন্দেহের চিহ্নও নেই তখন তার আর মনে। রানার নিরাপত্তার কথা ভেবে গাড়ি আর গার্ডের ব্যবস্থা করে ফেললেন 10 মিনিটের মধ্যে। এ যাত্রা বোধহয় বেঁচে গেলুম স্যার। দূর থেকে এয়ারপোর্টের বাতি দেখে একগাল হাসল গিল্টি মিয়া। উফ, কম দকলটা যায়নি এ কটা দিন, কিন্তু মজাও লেগেছে দারুণ। কি বলেন? প্লেনে উঠে এমন এক ঘুম দেবো না। রিসেপশন অফিসের সামনে এসে দাঁড়ালো গাড়িটা। আপনারা একটু অপেক্ষা করুন, আমি জেনে আসি কত নম্বর রানওয়েতে রয়েছে প্লেন। গার্ডটা গাড়ি থেকে নেমে যেতেই গাড়ির দুই পাশে এসে দাঁড়ালো মোটরসাইকেল আরোহী দুজন, সতর্ক, প্রস্তুত, তীক্ষ্ণ দৃষ্টিতে চাইছে চারিদিকে। 3 মিনিটের মধ্যে ফিরে এলো গার্ডটা রিসেপশন অফিস থেকে। এই যে আপনাদের টিকিট। আলিটালিয়ার মার্কা মারা দুটো টিকিট এগিয়ে দিল গার্ড। 10 মিনিট অপেক্ষা করতে হবে আপনাদের।
বে 5-এ আছে প্লেনটা। আপনারা উঠবার আগে ওটা সার্চ করে দেখার অর্ডার আছে আমার উপর। অবশ্য সার্চ করতে বেশিক্ষণ লাগবে না। লাগুক লাগুক, সূদ সাহেব বলল গিলটি মিয়া। ভালো করে খোঁজো বাবা, বোম টোম থাকলেই গেছি। গাড়িতে উঠে বসল গার্ড। টারমাকের উপর দিয়ে বে 5-এর দিকে চলল গাড়ি দ্রুত বেগে। ওখানে একটা রিসেপশন রুমের সামনে জনা 5 লোক দাঁড়ানো। পিছন দিক দিয়ে ঘুরে ভিআইপি লেখা একটা দরজার সামনে দাঁড়িয়ে পড়ল গাড়িটা। ভিতরে ঢুকে পড়ুন স্যার, বলল গার্ডটা। বাইরে একজন পাহারা দিবে, আর আমরা বাকি দুজন যাব প্লেনটা সার্চ করতে। অল ক্লিয়ার দেখলে আমি ডাকবো আপনাদের। ঠিক আছে, বলল রানা। দ্রুত পায়ে চলে এলো রানা ও গিলটি মিয়া কামরার মধ্যে। ঘরের ভিতরটা একবার তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করে নিয়ে বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দিল গার্ড। কি যেন আদেশ দিল কাউকে। 3 সেকেন্ড পর চলে গেল মোটরসাইকেল দুটো। ফোমের সোফায় বসে এক কান থেকে আরেক কান পর্যন্ত হাসল গিলটি মিয়া। খাতিরটা দেখেছেন স্যার? আরও অনেক আগেই কোনো কনসুলেটে যাওয়া উচিত ছিল আমাদের, তাই না? জানালার ধারে গিয়ে দাঁড়ালো রানা। তীক্ষ্ণ দৃষ্টি বুলালো বাম থেকে ডাইনে। এত সহজে ছেড়ে দিবে ওদের সিলভিও? শেষ চেষ্টা করবে না একবারও? সরে আসুন স্যার, বলল গিলটি মিয়া। জানালার কাছে না দাঁড়ানোই ভালো, বলা তো যায় না। আতকে উঠে থেমে গেল গিলটি মিয়া। ওরা যে দরজা দিয়ে ঢুকেছিল তার উল্টো দিকের দরজাটা ফাঁক হয়ে গেছে। সেই ফাঁকে দেখা যাচ্ছে একটা .45 কোল্ট অটোমেটিক। পিস্তলধারী এক পা এগিয়ে আসতেই চিনতে পারল সে সিলভিওকে। মুখ দিয়ে বেরিয়ে গেল, এই সেরেছে, এ লোক তাকে পাতায় পাতায়। এক পা নড়লে মারা যাবে মাসুদ রানা, বলল সিলভিও চাপা গলায়। গিলটি মিয়াকে বলল, তুমিও বসে থাকো চুপচাপ। পায়ে করে ঘুরল রানা। লাফ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো কলজেটা বুকের ভিতর থেকে, পারল না। ধূপধাপ ধূপধাপ হাতুড়ি পিটে চলেছে হৃৎপিণ্ড। সিলভিওর পিছু পিছু ঘরে ঢুকল লুইজা পিয়েত্রো। এই যে রানা, কেমন আছো? হাসল লুইজা। বিদায় না নিয়েই চুপি চুপি পালিয়ে যাচ্ছিলে যে? গোলাপি সিল্কের ব্লাউজ আর কালো একটা স্কার্টের ওপর চমৎকার একখানা 3/4 মিঙ্ক কোট পরেছে লুইজা। স্বর্গের অপ্সরীর মতো মনে হচ্ছে ওকে দেখে। এগিয়ে এসে একটা সোফায় বসল লুইজা। রানার দিকে চেয়ে হাসল মিষ্টি করে। এই যে, কি খবর? অনেক কষ্টে মুখের ভাব অপরিবর্তিত রেখে বলল রানা। জ্যাকেটের পকেটে রাখা লাল নোট বইটা স্পষ্ট ভেসে উঠল ওর চোখের সামনে। কিন্তু তোমাদের এবারের আবির্ভাবটা একটু অতিরিক্ত বিপজ্জনক হয়ে গেল না? দরজার বাইরেই দাঁড়িয়ে রয়েছে একজন গার্ড, আরও দুজন রয়েছে খুব কাছেই। ও নিয়ে তোমার ভাবতে হবে না, বলল সিলভিও। বাইরের গার্ড আমার লোক। নোট বইটা এবার দিয়ে দাও লক্ষ্মী ছেলের মতো। ওটা পেলে তোমাদের যাত্রায় আর কোনো বিঘ্ন ঘটাবো না আমি। না দিলে মারা পড়বে 1 মিনিটের মধ্যে। আমাদের মেরে এয়ারপোর্ট থেকে পালাতে পারবে না তুমি সিলভিও, খামোখা ভয় দেখাচ্ছ। সারা এয়ারপোর্টে যত গার্ড আছে সব তোমার লোক, এ কথা আমি বিশ্বাস করি না। কথা বাড়িও না মাসুদ রানা, ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছি আমি। কেউ ঠেকাতে পারবে না আমাকে। দিয়ে দাও বইটা। আশ্চর্য রকম জ্বলজ্বল করছে সিলভিওর চোখ দুটো। প্লিজ রানা, কথা বলে উঠল লুইজা। ওর চোখে মিনতি আর উদ্বেগ। দিয়ে দাও ওটা, ও যা বলছে ঠিক তাই করবে। কী লাভ অনর্থক প্রাণ দিয়ে? নোট বইটা দিয়ে দিলে সত্যিই ছেড়ে দেবে ও তোমাকে, কথা দিয়েছে ও। বেশ খানিকটা সামলে নিয়েছে রানা। মিষ্টি করে হাসল লুইজার দিকে চেয়ে। অপূর্ব সুন্দর লাগছে তোমাকে লুইজা। মনে হচ্ছে তোমার অনুরোধ রক্ষা করে ফেলতাম যদি আমার পক্ষে সম্ভব হতো। আসলে সত্যিই নোট বইটা আমার কাছে নেই। কোনো রকম ধোঁকাবাজি আর খাটবে না মাসুদ রানা, তীক্ষ্ণ কণ্ঠে বলল সিলভিও। 10 সেকেন্ড সময় দেব তোমাকে, তারপর গুলি করব। ওর চোখের দিকে চেয়ে বুঝতে পারল রানা সত্যিই গুলি করবে সিলভিও। ওটা কনসুলারকে দিয়ে দিয়েছি আমি। এতক্ষণে
ডিপ্লোম্যাটিক ব্যাগে পোড়া হয়ে গেছে। নিরাপদে পৌঁছে যাবে ওটা কাল কলকাতায়। মিথ্যে কথা, গর্জে উঠল সিলভিও। নিরুপায় ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো রানা। সহজ ভঙ্গিতে এসে বসল লুইজার পাশে। বিশ্বাস না করলে আমার কি করার আছে বলো? সার্চ করে দেখতে পারো, মৃদু হেসে বলল রানা। ঠিক আছে, তাই করছি। রানার ওপর থেকে চোখ না সরিয়ে এক পা পিছিয়ে গেল সিলভিও। দরজাটা এক পাট খুলে ডাকল, গিয়ান, ভিতরে এসো। লুইজার একটা হাত তুলে নিল রানা নিজের হাতে। হাত বুলালো নরম মিঙ্ক কোটের হাতায়। সুন্দর কোটটা। মিঙ্ক পরলে অসুন্দরীকেও সুন্দর লাগে দেখতে, আর সুন্দরীকে লাগে অপূর্ব। তোমাকে আমার কেমন লাগছে বলতে পারবে? সুন্দরী। কথাটা বলেই টের পেল লুইজা এই ধরনের আলাপের উপযুক্ত সময় এটা নয়। রানার চোখে স্থির হলো ওর উদ্বিগ্ন দৃষ্টি। সরাসরি কাজের কথা এলো সে। সত্যিই নেই ওটা তোমার কাছে? আল্লাহর কসম, বলল রানা। তোমার ভাই আমাকে এত বোকা মনে করে কেন? আমি তো জানতাম এয়ারপোর্টে শেষ চেষ্টা করবে ও বইটা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে। ওটা আমার কাছে রাখার চেয়ে কনসুলেটের ডিপ্লোম্যাটিক ব্যাগে পাঠানো 1000 গুণ নিরাপদ। গিয়ান এসে ঢুকল ঘরে। কটমট করে চাইল রানার চোখের দিকে। রানা টের পেল নিষ্পিস করছে ওর হাত। ছটফট করছে ভিতর ভিতর প্রতিশোধ নেয়ার জন্যে। এই দুজনকে সার্চ করো গিয়ান, বলল সিলভিও। কি খুঁজছি তা তো তোমার জানাই আছে, জলদি। মাথার উপর হাত তুলে উঠে দাঁড়ালো রানা। গিল্টি মিয়ার দিকে চেয়ে বলল, কোনো গোলমাল করো না গিল্টি মিয়া, যা বলে করো, এছাড়া আর কোনো উপায় নেই এখন। সার্চ শুরু করলো গিয়ান। বিস্ফারিত চোখে চেয়ে রয়েছে গিল্টি মিয়া। রানার সারা শরীর সার্চ করে সরে দাঁড়ালো গিয়ান। সিলভিওর দিকে ফিরল। নেই। এবার ওই লোকটা, বলল সিলভিও। পিস্তলের ইঙ্গিতে মাথার উপর হাত তুলে দাঁড়ালো গিল্টি মিয়া। দক্ষ হাতে ওকেও সার্চ করলো গিয়ান। তারপর সরে দাঁড়িয়ে মাথা নাড়ল। নেই। এবার সন্তুষ্ট হয়েছ? বসে পড়ল রানা। পারলে না সিলভিও, হেরে গেলে শেষ পর্যন্ত। ওটার কলকাতায় পৌঁছানো আর ঠেকানো গেল না। কালই রওনা হয়ে যাবে ওটা সশস্ত্র প্রহরায়। ডিপ্লোম্যাটিক ব্যাগের কথাটা আমাকে না বললেই ভালো করতে মাসুদ রানা। চতুর এক টুকরো হাসি খেলে গেল সিলভিওর ঠোঁটে। দাঁড়াও, এখনই তার প্রমাণ দিচ্ছি। গিয়ানকে ইঙ্গিত করতেই রিভলভার বের করে তাক করে ধরল সে রানার বুকের দিকে। কোণের টেবিলের উপর রাখা টেলিফোনের দিকে এগিয়ে গেল সিলভিও। ইন্ডিয়ান কনসুলেট দিন দয়া করে, বলল সিলভিও মাউথপিসে। 15 সেকেন্ড চুপচাপ থেকে বলল, সুকান্ত পালিতকে দিন দয়া করে। আবার খানিক চুপ। পালিত, এই কিছুক্ষণ আগে একটা জিনিস দিয়েছে মাসুদ রানা তোমাদের বসের হাতে। 3 সেকেন্ড বিরতি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, নীল প্লাস্টিক মোড়া। দেখেছ ওটা তুমি? বিরতি। আমি জানি কলকাতায় যাচ্ছে। আবার বিরতি। কি বললে? তোমারই উপর ভার পড়েছে? ভেরি গুড। শোনো, ওটা আমার দরকার, বুঝতে পেরেছ? 8 ঘন্টার মধ্যে আমার হাতে পৌঁছে দিতে হবে ওটা। কয়েক সেকেন্ড বিরতি। হেসে উঠল সিলভিও। অবশ্যই, এ চাকরি তোমার আজই শেষ। কাল থেকে আর যেতে হবে না কনসুলেটে। ঠিক আছে, রাখলাম। 8 ঘন্টা পর আমার ওখানে আসছো তুমি। রিসিভার নামিয়ে বিজয়ীর ভঙ্গিতে ফিরল সিলভিও রানার দিকে। শেষ পর্যন্ত কে হারল মাসুদ রানা? পালিতের হাতে ভার দেয়া হয়েছে ওটা ডিপ্লোম্যাটিক ব্যাগে ভরে কলকাতা পাঠাবার। হাসল তৃপ্তির হাসি। কী লাভ হলো? এত ছুটাছুটি, এত দৌড়ঝাঁপ, এত লোক ক্ষয়, কে জিতল শেষ পর্যন্ত? রেগে উঠে কিছু একটা বলতে যাচ্ছিল রানা। ওর ঠোঁটের ওপর একটা আঙ্গুল রাখল লুইজা। প্লিজ রানা, হার জিত তো সব কিছুতেই আছে। সব সময় জিতলে চলে না, মাঝে মাঝে হারতেও হয়। চেষ্টার তো তুমি কোনো ত্রুটি করনি, মেনে নাও। ও ভয়ানক চতুর আর হারামি লোক। তাছাড়া তুমি তো একা, আর ওর হয়ে কাজ করছে 1000টা লোক, ভয়ঙ্কর সব লোক। তুমি পারবে কেন? হাসল সিলভিও। ঠিকই বলেছে লুইজা।
মনের মধ্যে রাগ পুষবেন না সিনিয়র মাসুদ রানা। একটা ভয়ঙ্কর দুর্ধর্ষ সংস্থার সাথে একা লড়ে আপনি আপনার পাঞ্জার যে জোর দেখিয়েছেন, আমি আজীবন শ্রদ্ধার সঙ্গে মনে রাখব সে কথা। চলুন আপনাকে প্লেনে তুলে দিই এবার। অস্ত্র পকেটে পড়ল সিলভিও, কিন্তু হাতটা রয়ে গেল পকেটেই। গিয়ানও তাই করল। চলুন, দয়া করে বিদায়ের আগে আর কোনো রকম গোলমাল পাকাবার চেষ্টা করবেন না। খেয়াল রাখবেন, দুটো পিস্তল আপনাদের দুজনের হৃৎপিণ্ড লক্ষ্য করে প্রস্তুত আছে সর্বক্ষণ। তুমি আসবে না আমাকে সি অফ করতে? জিজ্ঞেস করল রানা লুইসাকে। নিশ্চয়ই। দ্রুত পায়ে এগুচ্ছে ওরা টারমাকের ওপর দিয়ে প্লেনের উদ্দেশ্যে। রানার কনুই জড়িয়ে ধরেছে লুইজার কনুই। আবার কবে কোথায় দেখা হবে সে ব্যাপারে নিচু গলায় কথা হচ্ছে ওদের মধ্যে। ছুটে এলো একজন সুন্দরী এয়ার হোস্টেস। আপনি সিনিয়র মাসুদ রানা? হ্যাঁ, আপনার জন্যে অপেক্ষা করছি আমরা। উঠে পড়ুন। যাচ্ছি। উঠে পড়ো গিল্টি মিয়া, আমি আসছি এক্ষুনি। থরথর করে সিঁড়ি বেয়ে উঠে গেল গিল্টি মিয়া। সিঁড়ির মাথায় গিয়ে বিভ্রান্ত দৃষ্টিতে চাইল রানার দিকে। গেল কোথায় নোট বইটা? লুইজার দিকে ফিরল রানা। একটা হাত চলে গেল ওর ক্ষীণ কটিতে। কাছে সরে এলো লুইজা। আলতো করে ছোট্ট একটা চুমু খেলো রানা ওর ঠোঁটে। বলল, আবার দেখা হবে। চোখ দুটো টলটল করে উঠল লুইজার। বলল, ভায়া খন্ডিউস মাই ডার্লিং। সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বার দুই হাত বুলালো রানা লুইজার বাহুতে। তারপর হঠাৎ করে ঘুরে তরতর করে উঠে গেল সিঁড়ি বেয়ে। শেষ ধাপে উঠে টাটা করল সবাইকে। ঢুকে গেল ভিতরে। বন্ধ হয়ে গেল দরজা। সিঁড়ি সরে চলে গেল। গিল্টি মিয়ার দিকে এগুতে গিয়েও চমকে গেল রানা। হাসি মুখে ডাকল ওকে অনিল। তরতাজা হয়ে উঠেছে বিশ্রাম পেয়ে। পাশের সিটটা খালি আছে রানা, বসে পড়ো। একসাথে গর্জে উঠল 4টি ইঞ্জিন। রওনা হবে এক্ষুনি। বসে পড়ল রানা। ওরা জানে মারা গেছো তুমি, বলল রানা। এসো, যাবার আগে ওদের ভূত দেখানো চমকে দেয়া যাক। দুজন চাইল জানালা দিয়ে বাইরে। আর্ক লাইটের নিচে দাঁড়িয়ে আছে লুইসা, সিলভিও আর গিয়ান। হাত নাড়ল রানা। রানার পাশের মুখটা দেখেই আঁতকে উঠল ওরা তিনজন। হাঁ হয়ে গেছে ওদের মুখ। বিস্ফারিত 3 জোড়া চোখ। ধীরে ধীরে নড়তে শুরু করলো প্লেনটা। শেষ চমকটা দিয়ে দিল রানা ওদের। পকেট থেকে ছোট্ট একটা লাল নোট বই বেরিয়ে এলো হাতে। সেটা নেড়ে টাটা করল ওদের। মুহূর্তে বুঝতে পারল ওরা মস্ত ধোঁকা দিয়েছে রানা। কনসুলেটে জমা দেয়নি, নোট বইটা সাথে নিয়েই চলে যাচ্ছে সে। ঠেকাবার কোনো রাস্তা নেই আর। হতাশা, বিক্ষোভ, ক্রোধ, প্রতিহিংসা এবং পরাজয় সবগুলো ভাবের খেলা দেখতে পেল রানা সিলভিওর মুখে। নিজের অজান্তেই কয়েক পা দৌড়ে এলো সিলভিও প্লেনের সাথে সাথে। তারপর 2 হাতে মুখ ঢেকে বসে পড়ল টারমাকের উপর। রানওয়ের দিকে ছুটল প্লেনটা। অধ্যায় 11। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উপর দিয়ে একটা পাক খেয়ে ঘুরে নামতে শুরু করলো বিওএসি। 3 মিনিটের মধ্যেই ল্যান্ড করবে দমদম এয়ারপোর্টে। কন্টিনেন্টাল হোটেলটা এক ঝলক দেখতে পেল রানা। মাত্র 8 দিন। অবাক হয়ে ভাবল রানা। মনে হচ্ছে যেন কত যুগ পেরিয়ে গেছে। কিন্তু আসলে মাত্র 8 দিন আগে রওনা হয়েছিল ও কলকাতা থেকে। কি বিচিত্র সব অভিজ্ঞতার মধ্য দিয়ে কেটেছে এই 8টা দিন। মনে হয় দিন তো নয়, যেন 8 বছর কাটিয়ে এলো সে ইউরোপে। অথচ সব ঘটনা অনিলকে বলতে কত সময় লেগেছিল? 45 মিনিট। কিন্তু তোমাকে প্লেনে ওঠার আগে যখন সার্চ করা হলো, তখন বইটা পাওয়া গেল না কেন? দমদমে নামার কয়েক মিনিট আগে হঠাৎ জিজ্ঞেস করল অনিল। এটা গিল্টি মিয়ারও প্রশ্ন। ঠিক পিছনের সিটে বসেছে সে। সামনে ঝুঁকে এলো উত্তরটা শোনার জন্যে। হাসল রানা। সার্চ করবার ঠিক কয়েক সেকেন্ড আগে লুইসার মিঙ্ক কোটের হাতার ভাঁজে ঢুকিয়ে দিয়েছিলাম ওটা। আচ্ছা, চোখ কপালে উঠল অনিলের। সেই জন্যেই বিদায় মুহূর্তে অত প্রেম উথলে উঠেছিল তোমার। চুমু খাওয়ার ফাঁকে তুলে নিলে বুঝি ওটা আবার? হ্যাঁ, এবার তোমার দিকটা শোনাও অনিল।
আমি কিন্তু সবটা ব্যাপার জানি না এখনও। আমি তোমার মতো গুছিয়ে বলতে পারি না, বলল অনিল। তুমি প্রশ্ন করো, আমি উত্তর দিই। বেশ, আমি যেটুকু বুঝেছি সেটা হচ্ছে সিলভিও পিয়েত্রোর গ্লাস ফ্যাক্টরির মাধ্যমে কোসা নস্ট্রার ড্রাগ ট্রাফিক শুরু হয়েছিল ভারতে। খুব সম্ভব কাচের খেলনা, পুতুল বা ঘর সাজাবার কাচের সামগ্রীর মধ্যে করে আসতো ওটা। এ ব্যাপারে পাঠানো হয়েছিল তোমাকে ইটালিতে। হ্যাঁ, দুই তরফা ট্রাফিক শুরু হয়েছিল। এখান থেকে যেত কাঁচামাল, ওখান থেকে আসতো ফিনিশড গুড হেরোইন হয়ে। কিন্তু আসলে যে ব্যাপারে আমার যাওয়া প্রয়োজন হয়ে পড়েছিল সেটা হচ্ছে আমাদের দেশের কয়েকজন খুবই উঁচু মহলের লোক জড়িয়ে পড়েছিল এই ব্যবসার সঙ্গে। ড্রাগের সাথে এরা গোপন তথ্য ফাঁস করতে শুরু করেছিল। কোসা নস্ট্রার এটাও একটা সাইড বিজনেস, ইনফরমেশন বিক্রি। আমাদের চিফ টের পেলেন যে এইসব হোমরা চোমরা প্রভাবশালী লোকদের মধ্যে আমাদের ডিপার্টমেন্টেরও কেউ কেউ জড়িত আছেন। কিন্তু এতই সাবধানে চলছিল কাজটা যে কাউকে ধরা তো দূরে থাক, সন্দেহ করবারও উপায় ছিল না। দিশে না পেয়ে গোপনে ডেকে নিয়ে আমার পরামর্শ চাইলেন রঞ্জন চৌধুরী। তুমি প্ল্যান দিলে যে ডবল এজেন্টের রোল করে তুমি নামগুলো বের করে আনবে। হ্যাঁ, এই প্ল্যানের মস্ত দুর্বলতা ছিল একটাই, সেটা হচ্ছে বিপদে পড়লে সাহায্য পাবো না কারো কাছে। প্ল্যানটা বাস্তবায়নের জন্যে এই তরফকে অভিনয় করতে হবে যে আমি বিশ্বাসঘাতক, দেশদ্রোহী। কাজেই সাহায্যের প্রশ্নই ওঠে না। একা কাজ করতে হবে আমাকে, ধরা পড়লে নির্ঘাত মৃত্যু। প্রথমটায় বারণ করেছিলেন আমাদের চিফ, কিন্তু আমার চাপাচাপিতে রাজি হয়ে গেলেন। ওর তখন খ্যাপা কুকুরের মতো অবস্থা, রাজি না হয়ে উপায়ও ছিল না। তারপর তুমি কাজ শুরু করলে, উনিও চুটিয়ে অভিনয় শুরু করলেন। অতি অভিনয় হয়ে যাচ্ছে কি না সে খেয়াল না করেই। উপায় ছিল না ওর। চিফের পক্ষ নিল অনিল। প্রথম 4 মাসে ওদের মধ্যে ঢুকে পড়ার পথ তৈরি করলাম। ছোট্ট একটা কাজের ভার দিল, সেটা সুসম্পন্ন করলাম কলকাতায় এসে। তারপর ফিরে গিয়ে ওদের সাথে যোগ দিলাম পুরোপুরিভাবে। ম্লান হাসল অনিল। তারপরে সব ঘটনা তো তুমি জানোই। চুপচাপ বসে রইল ওরা কিছুক্ষণ। নেমে পড়ল প্লেন। কলকাতাতেও নোট বইটা উদ্ধারের চেষ্টা চালানো সিলভিওর পক্ষে অসম্ভব নয়। তাই লন্ডন পৌঁছেই খবর দিয়েছিল রানা রঞ্জন চৌধুরীকে। এয়ারপোর্টে গার্ডের ব্যবস্থা করবার অনুরোধ জানিয়েছিল। অনিলকে সাথে নিয়ে ফিরছে সে খবরও জানাতে ভুল করেনি। প্লেনটা থেমে দাঁড়াতেই যাত্রীরা কে কার আগে নামবে তাই নিয়ে হুড়োহুড়ি শুরু করলো। যেন প্রত্যেকেই দারুণ ব্যস্ত, জরুরি কাজ পড়ে আছে, এক্ষুনি না নামলে চলবে না। ওরা 3 জন বসে রইল গ্যাট হয়ে। রানা ও গিল্টি মিয়ার সুটকেস দুটো তুলে দিয়েছিল বাতিস্তা অনিলের সাথে। ওগুলোর ভার গার্ডদের কাউকে দেবে বলে ঠিক করল রানা। এই খোলা এয়ারপোর্টে অনিলকে নিয়ে কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করা ঠিক হবে না। দরজা খুলে দেওয়ার আধ মিনিটের মধ্যে হুড়মুড় করে নেমে গেল সব যাত্রী। রানা এসে দাঁড়ালো দরজার সামনে, তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করলো বাইরেটা। 8-10 জনের একটা দল এগিয়ে আসছে প্লেনের দিকে। অনিলের মাকে পরিষ্কার চিনতে পারল রানা। সাদা শাড়ি, চোখে চশমা, হাতে ছাতা আর ব্যাগ। একটু পিছিয়ে পড়েছেন উনি। তার আগে হাঁটছেন ইন্ডিয়ান সিক্রেট সার্ভিসের ডাকসেটে চিফ রঞ্জন চৌধুরী। আশেপাশের সাদা পোশাক পরা লোকগুলোকেও দেখবার চোখ থাকলে চিনতে ভুল হয় না, সিক্রেট সার্ভিসের ট্রেনিং পাওয়া গার্ড। নেমে এলো ওরা প্লেন থেকে। অনিলের হাতে গুজে দেওয়ার চেষ্টা করলো রানা নোট বইটা, কিন্তু কিছুতেই নিল না সে। না রানা, তুমি উদ্ধার করে এনেছো ওটা, তুমিই তুলে দাও ওর হাতে। কি খবর, কেমন আছেন? হাত বাড়িয়ে দিল রানা। হ্যান্ডশেক করতে গিয়ে হাতে নোট বইটা ঠেকতেই একটু কুঁচকে উঠল রঞ্জন চৌধুরীর ভ্রুজোড়া। মুহূর্তে সামলে নিয়ে হাসি মুখে জোরে ঝাঁকিয়ে দিলেন রানার হাত। হাতটা ছেড়ে দিয়ে রুমাল বের করলেন ভ্যাডপ সাইজের কোটের পকেট থেকে। ততক্ষণে নোট বইটা চলে গেছে ওর পকেটে। দেখা যাচ্ছে মাঝে মাঝে পরের ব্যাপারে নাক গলালে পরেরই উপকার হয়। কি বলেন মিস্টার মাসুদ রানা? হ্যাঁ,
মৃদু হেসে জবাব দিল রানা। আর লৌহমানব স্পাইদের মধ্যেও দু এক টুকরো কোমল মনোবৃত্তি থাকা ততটা পাপ নয়। কথাটা আমি আর একটু ভেবে দেখব, গম্ভীর হয়ে বললেন রঞ্জন চৌধুরী। সিদ্ধান্ত নেব আপনার কাছ থেকে পুরো ঘটনার রিপোর্ট পাওয়ার পর। আমার যা বলার সব বলে দিয়েছি অনিলকে, ওর কাছে রিপোর্ট নিয়ে নেবেন। সন্ধ্যার ফ্লাইটে ঢাকায় ফিরতে চাই আমি। অনিলকে জড়িয়ে ধরে মুহুর্মুহু চুমু খাচ্ছিলেন বৃদ্ধা। কথাটা কানে যেতেই খপ করে ধরলেন রানার হাত। আনন্দে উত্তেজনায় কাঁপছে হাতটা। সেটি হচ্ছে না বাবা, কাপা কাপা গলায় বললেন বৃদ্ধা। কদিন আমার কাছে থাকতে হবে তোমাকে। নিজ হাতে রান্না করে তোমাকে না খাওয়াতে পারলে মরেও শান্তি পাবো না আমি বাবা। এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হচ্ছে না, বললেন রঞ্জন চৌধুরী। হাত তুলে ইশারা করতেই 3টে গাড়ি এগিয়ে এলো এদিকে। রানার দিকে হাত বাড়ালেন তিনি। আপনাদের মালের আইডেন্টিফিকেশন ট্যাগ আর টিকিটগুলো দিন। রানার হাত থেকে ওগুলো নিয়ে বললেন, খানিক বাদে এদের কেউ পৌঁছে দেবে ওগুলো অনিলের বাড়িতে। চলি, গুড বাই। দুটো গাড়িতে উঠে পড়লেন রঞ্জন চৌধুরী একজন ছাড়া বাকি দলবল নিয়ে। তৃতীয় গাড়িটার দিকে টানলেন বৃদ্ধা রানাকে। পালিয়ে যাবে মনে করে আঁকড়ে ধরে আছেন তিনি এখনও রানার হাত। গিলটি মিয়া বসল ড্রাইভারের পাশের সিটে। ওকে ঠেলে প্রায় ড্রাইভারের গায়ে সাটিয়ে দিয়ে উঠে বসল গার্ড। পিছনের সিটে অনিল ও রানাকে দুপাশে নিয়ে মাঝখানে বসলেন বৃদ্ধা। রওনা হলো গাড়ি। তেমনি আঁকড়ে ধরে আছেন বৃদ্ধা রানার হাত। মুখে আশ্চর্য উজ্জ্বল এক টুকরো পবিত্র হাসি। নিঃশব্দে হাসছেন তিনি। হাসছেন তো হাসছেনই, হাসছে মায়ের প্রাণ। সারাটা পথ হাসতে হাসতে চললেন বৃদ্ধা, 2 চোখে জলের ধারা। আজকের পর্বটি এখানেই শেষ হলো, আর সেই সাথে শেষ হলো বিদেশি গুপ্তচর বইটির 2য় খণ্ড। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।